তাহলে ফাইনালি ট্রাম্প বাবু আর ইরানের মধ্যে ঝামেলা সলভ হয়ে গেছে। তারা দুজনেই টুইট করে জানিয়ে দিয়েছেন যে স্টেট অফ হরমুজ ওপেন থাকবে। এদিকে ইরানও বলে দিয়েছে, এদিকে ইউএসও বলে দিয়েছে। আর তার জন্যই আপনি দেখতে পাবেন যে গিফট নিফটি যারা ফলো করেন, গিফট নিফটিতে দারুণভাবে র্যালি হয়েছিল রাত্রের মধ্যেই। আর মার্কেটেও গত 2 সপ্তাহ ধরে র্যালিতে চলছেই, বুল রান চলছেই। আর আপনাদের স্টকগুলো রকেট হয়ে গেছে। এবার আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে কই রকেট হলো, আমি তো আমার পোর্টফোলিওতে এখন অবধি নেগেটিভ দেখতে পাচ্ছি, বুল রান কই এলো, আমার তো স্টক বাড়েনি, তোর আবার কোন স্টক রকেট হলো। আর এই জিনিসটা যাদের সাথে হচ্ছে, আমি আপনাকে একটা কথাই বলবো যে আপনি আবারও আপনার পোর্টফোলিওকে ভালো করে রিইভ্যালুয়েট করুন, ভালো করে দেখে নিন যে কোথায় কোথায় প্রবলেম রয়েছে। ভালো করে পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করুন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিয়ে ইন ডেপথ ভিডিও আমি অলরেডি বানিয়েছি। এই সময় আপনার খুব প্রয়োজন এই ভিডিওটা দেখে নেওয়ার, কারণ আমি এই ভিডিও থেকে ইনডেপথ নলেজ পেয়ে যাবেন যে কী করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়। কারণ খুব ইজি ওয়েতে, খুব সিম্পল ওয়েতে, মানে আমি নিজেও বেশি কঠিন জিনিস বুঝি না, তাই খুব সিম্পল ওয়েতে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করা আপনাকে শিখিয়ে দিয়েছি। তাই আপনি নিজেও দেখে নিতে পারবেন যে আপনার কাছে কোনো ফান্ডামেন্টালি উইক স্টক রয়েছে নাকি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক রয়েছে। কারণ যে এই বুলরানের শুরুতেও পার্টিসিপেট করছে না, সে হয়তো আগামী সময় যখন বুলরান আরও বাড়বে বা আগামী দিনে মার্কেট যখন আরও উপরে যাবে, তখন আপনার পোর্টফোলিওতে তারা নেগেটিভ রিটার্ন দেবে বা আপনার পোর্টফোলিও কনসলিডেট করতে পারে। তো আলটিমেটলি আমি প্রায় 2-3 সপ্তাহ ধরে বুল রানের কথা আপনাকে বলছি। যখন মার্কেট অ্যাকচুয়ালি বটম তৈরি করে দিয়েছিল, নিফটি ফিফটি যখন বটম তৈরি হয়ে গেছিল, তখন আমি ইন্ডিকেশন দিয়েছিলাম আপনাকে, ভিডিও বানিয়ে বলেছি। সেখানে যারা সেই সময় ইনভেস্টমেন্ট করেছিলেন তারা আজকে অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছেন। মানে লাস্ট 2-3 সপ্তাহে মার্কেট যেভাবে র্যালি দিল, যেভাবে মার্কেট বাড়লো, তাতে এখন পোর্টফোলিও সবার গ্রিন হয়ে গেছে। আশা করছি যারা বুল অফ বেঙ্গল ফলো করছেন এই জিনিসটা সবার সাথেই হয়েছে। আর আপনার যদি এখনও মনের মধ্যে ডাউট থাকে যে বুল রান এখনও শুরু হয়নি, আপনি যান নিফটি ফিফটি দেখুন, যেখানে ইন্ডিয়ার 50টা বড় কোম্পানি লিস্টেড রয়েছে, মানে লার্জ ক্যাপ কোম্পানি লিস্টেড রয়েছে। সেখানে অলরেডি আমরা বটমের সময় বলেছি, এবং যখন হায়ার হাই প্যাটার্ন বানিয়ে ফেলেছিল, যখন মানে বটমের কনফার্মেশন দিয়েছিল, তখন আমরা কথা বলেছি। এবং তার সাথে আপনি বলবেন যে আমার তো লার্জ ক্যাপ নেই, স্মল ক্যাপ আছে, সেটা আরও বেশি পড়ে আছে। স্মল ক্যাপেও দেখুন নিচ থেকে কী লেভেলের র্যালি এসছে, ট্রিমেন্ডাস র্যালি এসছে। মানে গত 2 সপ্তাহে আমি আপনাকে চিৎকার করে করে বলেছি যে বুল রান এসে গেছে, বুল রান এসে গেছে। এই সময়টা হচ্ছে ইনভেস্টমেন্টের টাইম, অপরচুনিটির টাইম। আর যারা এই অপরচুনিটি কাজে লাগিয়েছেন তারা আজকে রেজাল্ট পেয়েছেন। আর ওই তো বললাম যে আপনার স্টক যদি এই বুল রানে পার্টিসিপেট না করে, রিথিঙ্ক করুন, রিইভ্যালুয়েট করুন নিজের স্টকগুলোকে, কারণ সুযোগ আপনি বারবার পাবেন না। তাই এটাই হচ্ছে সময় ডিসিশন নেওয়ার। তাই আজকের ভিডিওটা আমি 3টে পার্টে ডিসকাস করব। ফার্স্ট আমরা ডিসকাস করব মার্কেট নিয়ে, মার্কেটের এখন কন্ডিশন কী রয়েছে, মার্কেটের মধ্যে আগামী দিনের সাপোর্ট কোথায় রয়েছে, রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এবং টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা বুঝবো যে আগামী দিনে মার্কেট কি আরও বেশি র্যালি দেবে, মানে এই যে র্যালিটা হচ্ছে এটাকে সাস্টেন করতে পারে, নাকি এখান থেকে আরও কিছুটা ফল হতে পারে, নাকি আপনি সুযোগই পাবেন না এই র্যালিতে ইনভেস্ট করার। কারণ আমরা মাঝে মধ্যে দেখছি মার্কেট নেগেটিভ ক্যান্ডেল দিচ্ছে, রেড ক্যান্ডেল বানাচ্ছে, কিন্তু তার 2 দিনের মাথায় দেখছি একটা এনগালফিং ক্যান্ডেল বা বড় একটা ক্যান্ডেল বানাচ্ছে, মার্কেট সেই রেড ক্যান্ডেলকে খেয়ে ফেলছে। মানে মার্কেট নিচে যাওয়ার নামই নিচ্ছে না, যতই নেগেটিভ নিউজ থাকুক, যত এটা ওটা সেটা চলুক না কেন, মার্কেট নিচে যাচ্ছে না। তাই টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা মার্কেটের কন্ডিশন বুঝবো। নাম্বার 2তে আমরা ডিসকাস করবো যে মার্কেট যদি আগামী দিনেও র্যালি দেয়, তাহলে কোন কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে এবং কোন কোন সেক্টর সে র্যালির পার্ট হতে চলেছে, সেটা আমরা অ্যাডভান্সে অ্যানালিসিস করবো এবং বুঝবো যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি কোথায় রয়েছে। হ্যাঁ, সুইং ট্রেডিং নিয়েও কথা বলবো। এবং ভিডিও থার্ড পার্টে আমরা ডিসকাস করবো আপনাদের স্টক নিয়ে। আমি 2 দিন আগে ইউটিউবে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আপনারা স্টক নিয়ে কমেন্ট করুন, যেই স্টকগুলোতে আপনারা ফেসে আছেন বা যেই স্টকগুলোতে আপনারা জানতে চাইছেন যে আগামী দিনে কী হতে পারে বা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখতে চাইছেন, সেই স্টকগুলো নিয়ে আমি র্যান্ডামলি ডিসকাস করব। তাই আপনাদের কমেন্ট থেকেই আমি র্যান্ডামলি বেশ কিছু কমেন্ট বেছে নিয়েছি, আজকে সেই স্টকগুলো নিয়ে ডিসকাস করব। অনেক দিন পরে আমি স্টক নিয়ে ডিসকাস করছি আপনাদের সাথে। আমি জানি লাস্ট প্রায় 1 মাস ধরে আমি কোনো স্টক নিয়েই কথা বলিনি বা কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমি করিনি। তাই প্লিজ ভিডিও ভালো লাগলে এখনই ভিডিওটাতে লাইক দিয়ে দিন। আপনার লাইক থেকে আমি মোটিভেশন পাবো এরকমভাবে আরও স্টক নিয়ে ভিডিও বানানোর। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন, একটা অ্যানালিসিস করতে, একটা ভিডিও বানাতে অনেক বেশি ব্যাক এন্ডে পরিশ্রমের দরকার হয়, অনেক বেশি অ্যানালিসিসের দরকার হয়, অনেক পরিশ্রম করে একটা ভিডিও বানানো হয়। তাই প্লিজ 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 ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি ভিডিওর ফার্স্ট পার্ট, মার্কেট অ্যানালিসিস। তো দেখুন, 2 দিন আগে ডোনাল্ড ট্রাম্প আর ইরান দুজনেই স্টেট অফ হরমুজ ওপেন করার জন্য বলে দিয়েছে যে আমরা সম্মতি দিচ্ছি, সিজফায়ার হয়ে গেছে, সব কিছু বলেছে। তো মার্কেটের সিচুয়েশন দেখুন, ইন্ডিয়া ভিক্স কী লেভেলে পড়েছে। ইন্ডিয়া ভিক্স মার্কেটের ভোলাটিলিটিকে ইন্ডিকেট করে। তো ইন্ডিয়া ভিক্স দেখুন বাড়তে বাড়তে প্রায় 28-29-এর কাছে চলে গেছিলো, সেখান থেকে ফল হয়ে লাস্ট ট্রেডিং সেশনে ইন্ডিয়া ভিক্স 17-তে আছে। মানে নর্মালি 15-এর কাছাকাছি বা 15 থেকে 20-এর মধ্যে থাকলে সেটাকে কমফর্টেবল জোন বলা হয়। মানে ইন্ডিয়া ভিক্সে এখন অবধি প্যানিকের ইন্ডিকেশন নেই, মানে আবার নতুন করে প্যানিক শকের ইন্ডিকেশন কিন্তু নেই। আর যদি আপনি ক্রুড অয়েলের প্রাইস দেখেন, যেটা WTI ক্রুড অয়েলের প্রাইস দেখুন লাস্ট ট্রেডিং সেশন
সেশনে প্রায় 9% ধারে কাছে ফল করেছে। প্রায় ক্রুড অয়েল তার টপ থেকে, মানে ক্রুড অয়েলের টপ লাগিয়ে দিয়েছিল কত, প্রায় $119-20 কাছাকাছি, সেখান থেকে ফল করেছিল প্রায় আপনার 39%, মানে এই মুহূর্তে এখন লেটেস্ট ফল করে আছে 28% ফল হয়ে আছে। ক্রুড অয়েলও ফল করতে লেগেছে, $85 কিন্তু এখন ক্রুড অয়েল চলে এসেছে। আর আপনি যদি ইউকে অয়েল দেখেন, মানে যেটাকে ব্রেন্ট ক্রুড বলা হয়, সেটাও $92 কাছাকাছি চলছে, যেটা মার্কেটের জন্য খুবই বেশি পজিটিভ সাইন। আর আপনি যদি এখন ইউএস মার্কেট দেখেন, যেটা ইউএসের ডাউ জোন্সের র্যালি দেখুন, ডাউ জোন্স একদম তার বটম থেকে বিশাল র্যালি দিয়েছে, এখান থেকে ধরে চলেন টপ অব্দি প্রায় 11% র্যালি ডাউ জোন্সই দিয়ে দিয়েছে এই কয়েকদিনের মধ্যে। ন্যাসড্যাক দেখুন, ন্যাসড্যাক তার অল টাইম হাই ব্রেক করে দিয়েছে, মানে যেটা টেকনোলজিক্যাল স্টক থাকে বা 100টা বড় কোম্পানির স্টক থাকে ইউএসএ মার্কেটের মধ্যে, তারও র্যালি আপনি দেখতে পারবেন। এদিকে জাপানিজ মার্কেটও র্যালি দিচ্ছে নিকেই, এদিকে আবার চাইনিজ ইন্ডেক্সও র্যালি দিচ্ছে, চায়নার মার্কেটও র্যালি হচ্ছে এখানে। আর হ্যাংসেং ইন্ডেক্সও এখানে কিন্তু বেশ ভালো পজিটিভে উপর দিকে যাচ্ছে, বেশ ডাব্লিউ প্যাটার্নের মতো প্যাটার্ন বানিয়ে যাচ্ছে। আর আপনি যদি এখন গোল্ড সিলভারের দাম দেখেন, গোল্ড সিলভার সেই কনসলিডেট করছে, একটা জায়গাতে ফেসে আছে 1,54,000 গোল্ড আছে, আর সিলভার আছে 2,57,000 সিলভার আছে, তো একই জায়গাতে ফেসে আছে। তার টপকে কিন্তু এখন ব্রেক করার কোনো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না, মানে একটা ক্লাইম্যাক্স টপ বানিয়ে ফেলেছিল যেখান থেকে বিশাল লেভেলে ফল হয়েছে। তো সিলভারেও তাই, গোল্ডও তাই। অলরেডি আপনারা জানেন আমি গোল্ড সিলভারের ভিডিও বানিয়ে আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, আর সেই সময় বুল অফ বেঙ্গল আপনাকে গাইড করেছিল যে গোল্ড সিলভারের মধ্যে ক্র্যাশ আসতে পারে, তো কত বড় ক্র্যাশ আপনি অলরেডি দেখতে পেয়েছেন। আর এখন যদি রুপিস চার্ট দেখেন, তাহলে $1 = $92 চলছে, যেটা প্রায় 95 পার করে গেছিলো, যেটা এখন $92 আছে, মানে বেশ রিল্যাক্স হচ্ছে, খুব ভালো হচ্ছে। মানে আরবিআই নতুন গাইডলাইন নিয়ে আসার পর থেকে এই জিনিসটা আরও বেশি ফল করেছে, মানে রুপি ফল করেছে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি রুপি অ্যাপ্রিসিয়েট হয়েছে, মানে $1 = 95 ছিল এর আগে, যেটা খারাপ ছিল। এখন $1 = 92 চলছে, যেটা অনেক বেটার পজিশনে আছে। ডলার যদি ফল করে তাহলে সেটা রুপির জন্য বেটার। এখানে মার্কেট বাড়ছে মানে, এখানে রুপির বাড়ছে মানে জানবেন রুপি ফল করছে, মানে উল্টো সম্পর্ক। আশা করছি যারা ভিডিও দেখে তারা বুঝে গেছেন ব্যাপারটা। এবার চলুন মার্কেটের সিচুয়েশন যদি আমরা দেখি, দেখুন মার্কেট আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে নিফটি বারবার লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে, তখন লো, আবার নেক্সট লো, আবার নেক্সট লো, আবার নেক্সট লো। দেখুন লোয়ার লো প্যাটার্ন করতে করতে দেখুন হঠাৎ করে এই যে লেভেল, এই হাইটাকে ব্রেক করলো, তারপরে আমি বলেছিলাম যে এটা হচ্ছে আলটিমেট লেভেল, এখানেও ব্রেক করলো, এবং এই যে লেভেল মানে 24,000 লেভেল, সেটাকেও ব্রেক করলো। তারপরে আমি সেটাকে যখন ব্রেক করেছিলাম, আমি এই জায়গাটা করে একটা ভিডিও বানিয়েছিলাম। তখন যেহেতু পরের দিন মার্কেট একটু ফল করে, আপনারা অনেকেই ট্রোলিং শুরু করে দিয়েছিলেন যে এই যে মার্কেট ফল করলো, তারপরে দেখুন র্যালি, আবার দেখুন মার্কেট ফল করলো, আবার র্যালি, মানে মার্কেট দেখুন এখানেও রেড ক্যান্ডেল বানিয়েছিল, আবার গ্রিন ক্যান্ডেল খেয়ে নিল। দেখুন এখানেও দেখুন আলটিমেটলি নিচে ওপেনিং হয়েছিল, কিন্তু ক্লোজিং কি হলো উপরে। আর আমি গত সপ্তাহের ভিডিওতে আপনাকে কি বলেছিলাম, যদি আপনাকে মার্কেটকে দেখতেই হয়, যে মার্কেটকে প্রেডিক্টই করতে হয় যে কোথায় মার্কেটের মধ্যে আমরা শর্ট টার্ম বেসিসে নেগেটিভিটি দেখতে পারি, শর্ট টার্ম বেসিসে নেগেটিভ হয়ে যাবে যদি এই রেড ক্যান্ডেলটার নিচে মার্কেট ক্লোজিং দিয়ে দেয়। কিন্তু ঘটনা কি হলো, তার দুদিন পরেই দেখলাম মার্কেটের ওপেনিংয়ে এই রেড ক্যান্ডেলটা নিচে হলো, ঠিক আছে, কিন্তু দেখুন ক্লোজিং কি, ক্লোজিং আবার উপরে হয়ে গেল। মানে মার্কেট হচ্ছিল নেগেটিভ, কিন্তু আবারও বায়াররা এসে টেনে মার্কেটকে উপরে তুলে নিয়ে চলে গেল, যেটা খুবই বেশি স্ট্রং সাইন মার্কেটের জন্য দেখায়। আমি বারবার আপনাকে সেটাই বলেছি। এখানেও দেখুন রেড ক্যান্ডেল বানিয়েছে 50 এর উপরে এসে, ঠিক আছে, 50 এর উপরে এসে রেড ক্যান্ডেল বানিয়েছে, খারাপ নয়। তারপরে দেখুন আবার একটা গ্রিন ক্যান্ডেল। যদিও আমি আপনাকে বলেছি যে আপনি আলটিমেট লেভেল যেটা দেখবেন সেটা হচ্ছে এই লেভেলে, কারণ এই লেভেলে এর আগেও মার্কেট দেখুন এখানে ফল করে এখানে একটা সাপোর্ট নিয়ে আবার উপরে যায় 26,000 লেভেলে, তারপরে আবার ফল করে, ঠিক আছে। তো এই লেভেলটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এই লেভেলে আপনার 200 EMA রয়েছে, যে ব্ল্যাক কালার লাইন, আর যে গ্রিন কালার লাইন 100 EMA এটাও রয়েছে। তাই এই লেভেলটা কোথায়, মোটামুটি ওই 24,800 লেভেল। তো 24,800 লেভেলে কিন্তু মার্কেটের মধ্যে নেক্সট রিজেকশন রয়েছে। এবার একটা মজার বিষয় হচ্ছে সোমবার দিন আমরা কি এক্সপেক্ট করতে পারি, সেটা আপনি গিফট নিফটি দেখলেই বুঝে যাবেন। গিফট নিফটি যেটা ইন্টারন্যাশনাল নিফটি চার্টকে বোঝায়, সেখানে যে লাস্ট শুক্রবার রাত অবধি ট্রেড হয়েছে, রাত্রেবেলা যখন হরমুজের নতুন খবরটা এলো, তখন জানেন গিফট নিফটি কীভাবে পারফর্ম করেছে। আপনি দেখুন, এটা হচ্ছে গিফট নিফটি চার্ট ওপেন করলাম, অনেক নিফটিরই চার্ট, কিন্তু এটা নিফটির ফিউচারকে দেখায়, মানে নিফটির ফিউচারের চার্ট এক কথায় বলতে পারেন। দেখুন গিফট নিফটি কী করলো, দেখুন গিফট নিফটি পুরো, আমি যখন রাত্রেবেলায় দেখছিলাম, দেখছি পুরো 200 EMA অবধি, মানে একটা বড় এরকমভাবে গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল গিফট নিফটি। তো প্রায় 24,800 লেভেলেই একদম টাচ করে ওখানেই ছিল গিফট নিফটি, কিন্তু পরে দেখলাম যে হ্যাঁ 24,800 লেভেলের কাছে রিজেকশন পেলো, এবং রিজেকশন নিয়ে আপনি দেখতে পাবেন যে রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু ক্লোজিং হয়েছে প্রায় 100 EMA নিচে, যেটা আমরা বললাম যে 24,800 লেভেলে রিজেকশন রয়েছে। তো আমরা দেখতে পেলাম কি, যে গিফট নিফটি অলরেডি সেটাই রাত্রেবেলায় দেখিয়ে দিল আমাদেরকে, মানে আপনি ফিউচার দেখতে পেয়ে গেলেন যে অলরেডি এখানে রিজেকশন পেয়েছে গিফট নিফটি, কিন্তু তাও যে ক্যান্ডেলটা বানিয়েছে সেটা খুব পজিটিভ ক্যান্ডেল। তো খুবই হাই এক্সপেকটেশন যে নেক্সট দিন মার্কেট গ্যাপ আপ ওপেনিং একটা দিতে পারে, এবং গ্যাপ আপ ওপেনিংয়ের পরে যদি নিফটি আবারও 24,800কে টাচ করে, তাহলে অবাক হবেন না যে এখান থেকে একটু রিজেকশন নিতে পারে, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস লেভেলে যেটা বলছে, আর আমরা গিফট নিফটিতে অলরেডি দেখে নিয়েছি রিজেকশন পেতে। তো রিজেকশন পাওয়াটা খুব স্বাভাবিক, কোনো প্রবলেম নেই এখান থেকে রিজেকশন পেলে, বরং রিজেকশন পাওয়াটাই মার্কেটের স্ট্রংনেসকে দেখাবে। যদি রিজেকশন পাই, তাহলে মার্কেট যদি একটু রিট্রেস করে আবার উপরে যায়, তাহলে সেটা
এটা মার্কেটের জন্য বেস্ট অপরচুনিটি। কিন্তু যদি এখানেই গ্যাপ আপ ওপেনিং হয়ে যায় বা এখানেই যদি ক্লোজিং হয় তাহলে একটু কশাস থাকাটাই বেটার। তাই রিজেকশন পেলে মার্কেটের স্ট্রেংথকেই বোঝাবে এখানে, আশা করছি বোঝাতে পারলাম। তো ওভারঅল যদি আমি মার্কেটের ভিউ দিই তাহলে ওভারঅল মার্কেটের ভিউ একদম রয়েছে এখন বুলিশ। নেক্সট সোমবার দিন অপেক্ষা করুন, প্রাইস অ্যাকশন দেখুন যে কী বানাচ্ছে। তো এবার চলে আসে ভিডিও নেক্সট পার্টে যে আগামী দিনে কোন কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে, কোন কোন সেক্টরে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে। তো সুইং ট্রেডিং ডিসকাস করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, মিউচুয়াল ফান্ডে নতুন রয়েছেন বা এই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, অপরচুনিটি খুঁজে বেড়াচ্ছেন, দেখুন অপরচুনিটি মার্কেটের মধ্যে যখন বটম ছিল তখনও ছিল, যখন বাড়ছে তখনও আছে। এখনও যদি আপনি দেখেন মার্কেট তার টপ থেকে এখনও পর্যন্ত, মানে আজকে যখন আমি ভিডিও করছি তখন টপ থেকে এখনও পর্যন্ত যদি ধরে চলেন প্রায় 8% নেগেটিভে আছে। অথবা অপরচুনিটির কোনো শেষ নেই, অপরচুনিটি এখনও আছে। আর এই স্টক মার্কেটের মধ্যে যে অপরচুনিটি সেটাকে গ্র্যাব করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে Zerodha লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন, আমরা ডাইরেক্টলি Zerodha টিমের সাথে কথা বলে আপনার প্রবলেম রেকটিফাই করিয়ে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই এখনই ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না, একদম ফ্রিতে Zerodhaতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো চলে যায় সেক্টরের চার্টে। দেখুন আমরা নিফটি কমোডিটি সেক্টর নিয়ে ডিসকাস করেছিলাম। দেখুন কমোডিটি সেক্টর নিয়ে আমরা এই লেভেলে ডিসকাস করেছিলাম, মানে যখন 9600 লেভেলে ছিল। তো কমোডিটি সেক্টরে তারপরে দেখুন তারপরে মার্কেট বেড়েছিল। এখন দেখুন কমোডিটি সেক্টরে আমরা যেই লেভেল থেকে ডিসকাস করেছি সেখান থেকে কমোডিটি সেক্টরের র্যালি দেখুন প্রায় 5% র্যালি দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে যদি ফার্স্ট পারফর্ম কেউ করে সেটা কমোডিটি সেক্টরই করবে, কারণ যখন মার্কেট পড়ে আছে 8% তখন কমোডিটি সেক্টর সব থেকে বেশি বাড়তে লেগেছিল। আপনাকে যদি দেখতে হয় যে কোন সেক্টর গ্রো করতে পারে আগামী দিনে তাহলে দেখতে হবে নিফটি ফিফটি চার্ট। নিফটি ফিফটি চার্টে দেখুন যে নিফটি ফিফটি চার্ট এখন অবধি % পড়ে আছে, 8% পড়ে আছে সাপোজ। তো মার্কেটের মধ্যে দেখুন যে অন্যান্য কোন সেক্টর রয়েছে যারা চার্টের থেকেও আউট পারফর্ম করছে, মানে নিফটির থেকেও আউট পারফর্ম করছে, যারা নিফটির থেকেও বেশি বাড়ছে তারাই আলটিমেট অপরচুনিটি। আমরা নর্মালি ভুল কী করি, যেটা পড়ে থাকে সেটাতে ঢুকি। আরে যেটা পড়ে আছে সেটা আরও পড়তে পারে, কিন্তু যেটা বেড়ে আছে সেটা আরও বাড়তে পারে, এই জিনিসটা একদম ভুলবেন না। তো কমোডিটি সেক্টর আমরা দেখে নিলাম, কমোডিটি সেক্টর এখন রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে আছে, এটা তার অল টাইম হাই রেজিস্ট্যান্স। তো এখান থেকে কিছুটা রেজিস্ট্যান্স আমরা এক্সপেক্ট অবশ্যই করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের নিফটি মেটাল। দেখুন মেটাল নিয়ে আলোচনা করেছিলাম, মেটালেও আমরা এখানে বলেছিলাম ভালো রকম বেড়েছে। তো নিফটি মেটাল অলরেডি তার অল টাইম হাইকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, একটু রিট্রেস হলে খুব ভালো হয়, ভালো অপরচুনিটি পাওয়া যাবে। তারপরে আমরা আলোচনা করেছিলাম নিফটি ইনফ্রা। তো নিফটি ইনফ্রাও দেখুন বেশ ভালো এখন র্যালি দিচ্ছে, ইনফ্রাও বাড়ছে, তো ইনফ্রার দিকে বিশেষ নজর রাখুন এখন। তারপর হচ্ছে নিফটি পিএসইউ ব্যাংক। দেখুন পিএসইউ ব্যাংক এখানে একটু ভোলাটাইল সিচুয়েশনে রয়েছে। তো পিএসইউ ব্যাংক আপনি লক্ষ্য করুন এর যে হাই, এই হাইটাকে যদি ব্রেকআউট দিয়ে দেয়, এই ক্যান্ডেলের হাই মানে 8950 লেভেল, তাহলে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দেখতে পারি। এবার আপনি বলবেন সুইং ট্রেডিংয়ের জন্য তো শুধুমাত্র তুমি সেক্টর দেখাচ্ছ, চার্ট তো দেখাচ্ছ না, স্টক তো দেখাচ্ছ না। দেখুন রেগুলেটরি পারপাসের জন্য আমি কোনো স্টক নিয়ে ডিসকাস করতে পারছি না, কিন্তু আমি অলরেডি সুইং ট্রেডিং কী করে বাছাই করবো তার একটা ভিডিও বানিয়েছি। আপনি যান, অনেকেই ওই ভিডিওটা দেখেছে এবং আমাকে রেগুলার আমি কমেন্ট পাই, রেগুলার আমি মেলও পাই যে অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে। ওটা আমার নিজের পার্সোনাল স্ট্র্যাটেজি, যেটা আমি ভেবেছিলাম যে হয়তো কোনো দিন কোর্সের মধ্যে অ্যাড করব, কিন্তু সেই প্রিমিয়াম স্ট্র্যাটেজি আমি আপনাদের জন্য একদম ফ্রিতে বানিয়ে দিয়েছি। এখনই যান, চেক আউট করুন, আলটিমেট গোল্ড মাইন কিন্তু ওই ভিডিওটা। তাই সুইং ট্রেডিংয়ের ভিডিও অবশ্যই দেখে নিন, যে সুইং ট্রেডিং থেকে যখন আপনি সেক্টর পেয়ে গেলেন, স্টক বাছাই কী করে করব সেটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো চলুন এবার হচ্ছে আইটি। দেখুন আইটি তার সাপোর্ট লেভেলে রয়েছে, আইটি একটু ভোলাটাইল সিচুয়েশনও রয়েছে। আইটি যদি একটু ব্রেকআউট দেয় এইসব লেভেলকে তাহলে খুব ভালো হয় আইটির জন্য। নেক্সট হচ্ছে কি নিফটি ব্যাংক। ব্যাংক তো বলেই দিলাম ভোলাটাইল, একই জিনিস, রেড ক্যান্ডেলকে পার করলে একই ব্যাপার। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাও মোটামুটি লেভেলে রয়েছে। নিফটি প্রাইভেট ব্যাংক এটাও মোটামুটি লেভেল। দেখুন নিফটি বেড়ে গেছে, এরা খুব বেশি বাড়ছে না, এরা নিফটির মতো পারফর্ম করছে। অটো মোটামুটি ভোলাটাইলই থাকবে। নেক্সট হচ্ছে কি নিফটি ইন্ডিয়া ডিফেন্স। দেখুন ইন্ডিয়া ডিফেন্স কতটা বেড়ে গেছে, আমরা কোথায়, আমি যখন এখানে একবার ডিসকাস করেছিলাম তখন ডিফেন্স পড়েছিল, অনেকেই বলেছিলেন ডিফেন্স তো পড়ে গেল, ডিফেন্স তো পড়ে গেল। র্যালি দেখুন একদম ভি শেপের মতো র্যালি, যদি আমরা সেভ করি তাহলে এখানে ভি শেপের মতো র্যালি দিচ্ছে। তো চলুন ডিফেন্স নিয়ে আমরা একটু পরে আরও ইনডেপথ ডিসকাস করবো। এরপর হচ্ছে নিফটি এনার্জি। দেখুন এনার্জি সেক্টর আমি গত সপ্তাহে বললাম যে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন বানাচ্ছে, একবার দেখুন। আর এনার্জি সেক্টরে আমি কী দিয়েছিলাম, থিম দিয়েছিলাম আপনাকে, ডিফেন্স অ্যান্ড এনার্জির মধ্যে থিম। যেসব প্রজেক্ট 5 বছর হওয়ার কথা ছিল সেসব প্রজেক্ট 2 বছরেই হয়ে যাবে। তাই আপনি তার র্যালি, অ্যান্টিসিপেশনের র্যালি আপনি দেখতে পাচ্ছেন। আশা করি সেই ভিডিও থেকে অনেকেই ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন এবং অনেকেই প্রফিটে করতে পেরেছেন। আর নেক্সট হচ্ছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, একই জায়গায় বেকার জায়গায় রয়েছে এখন অবধি। নিফটি পিএসসি, হঠাৎ করে দেখুন পিএসসি তার অল টাইম হাইকে ব্রেক করছে আর ভি শেপের মতো একটা প্যাটার্ন বানাচ্ছে। তো পিএসসির দিকে বিশেষ নজর রাখতে পারেন, পিএসসিও কিন্তু আমাদের একটা সুইং ট্রেডিংয়ের ইন্ডেক্স হিসেবে আমরা নজর দিতে পারি। নেক্সট হচ্ছে কি নিফটি কনজিউমার, ভালো লাগছে না। নেক্সট হচ্ছে নিফটি হেলথ কেয়ার, ভালো লাগছে না। কনজামশন ভালো লাগছে না। এফএমসিজি ফার্মা ভালো লাগছে না। নিফটি রিয়েলিটি না, অনেক পড়ে আছে, অনেক 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 টপ থেকে প্রচুর পড়ে আছে, ভালো লাগছে না।
নিফটি সার্ভিসেস সেক্টর ভালো লাগছে না। একটা টাইম মানে আগের বুল রানের সার্ভিস কিন্তু পার্টিসিপেট করেছিল, কিন্তু এই বুল রানের করছে না পার্টিসিপেট। যদিও ভালো রিকভারি দেখাচ্ছে এখানে, আপনি দেখতে পারেন, কিন্তু সেরকম লেভেলের মানে আই ক্যাচি পার্টিসিপেশন মনে হচ্ছে না। কমোডিটিতে লাগছে, যেগুলো ডিসকাস করলাম, এনার্জিতেও লাগছে, তো বাকিগুলোতে খুব একটা লাগছে না। ঠিক আছে, নিফটি মিডিয়া তো যাতায়াত অবস্থা, মিডিয়া তো খুবই খারাপ ব্যাপার চলছে আর কি মিডিয়াতে, কি আর বলবো। যাক, মিডিয়াও আমরা অ্যাভয়েডই করবো। তো যে সেক্টর নিয়ে আমি আপনাকে বললাম সেই সেক্টরের দিকে নজর রাখুন। সুইং ট্রেডিংয়ের জন্য স্টক বাছাই করবো কীভাবে, ভিডিওটা দেখে নিন, দিয়ে আপনি নিজের মতো করে স্টাডি করতে পারেন। দেখুন, এই ভিডিওর উদ্দেশ্য ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদমই নয়। ইনভেস্টমেন্ট করলে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে তবেই করবেন। আর যদি মিড ক্যাপ দেখি, তো মিড ক্যাপ অল টাইম হাইয়ের কাছে চলছে। মিড ক্যাপ আমরা এখানে দেখেওছিলাম যে মিড ক্যাপের মধ্যে এরকম র্যালি আসতে পারে। দেখুন, এগুলো সব আগেকার চার্ট ড্র, বুঝতে পারছি একটু নোংরা লাগছে চার্টটা, তো আগেকার চার্ট ড্র দেখুন, র্যালি আপনি দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন স্মল ক্যাপে দেখুন, আমরা এখানে ডিসকাস করেছিলাম স্মল ক্যাপ র্যালি। দেখুন স্মল ক্যাপ এখানে ব্রেকআউট দিয়েছে, র্যালি দেখুন 200 EM এর উপরে ট্রেড করছে। তারপরে আপনি যদি দেখেন নিফটি মাইক্রো ক্যাপও দারুণ 200 EM এর উপর ট্রেড করছে। মানে বুঝতে পারছো তো, নিফটি বাড়ুক না বাড়ুক, স্মল ক্যাপ মিড ক্যাপ হুড় করে বাড়ছে। রেড ক্যান্ডেল যখন বানাচ্ছে নিফটি, তখন স্মল ক্যাপ মিড ক্যাপ আবার গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে। তো মার্কেট পড়ে যাওয়ার নামই নিচ্ছে না এখন। আশা করছি বুল রান কেন আমি বলছি বুঝতে পারছেন আপনি। তো চলুন এবার আমরা ডিসকাস করবো ভিডিওর মোস্ট অ্যাওয়েটেড পার্ট, ভিডিওর থার্ড পার্ট, আপনাদের স্টক নিয়ে, যেটা আপনারা এই কমিউনিটি পোস্টের মধ্যে লিখেছিলেন কমেন্টের মধ্যে। সেখান থেকে র্যান্ডামলি আমি স্টক নিয়েছি। আপনার স্টক যদি আজকের ভিডিওতে না আসে, প্লিজ কিছু মনে করবেন না, আমি নেক্সট ভিডিও থেকে সেগুলো নিয়ে আরও ডিসকাস করব। আপনি যদি চান যে আপনার কমেন্টটাও আমি নেক্সট ভিডিও থেকে পিক করি, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানান যে কোন স্টক নিয়ে আপনি আলোচনা চাইছেন, এবং অবশ্যই তার কারণ লিখবেন। সাপোজ ABC স্টক এবং তার রিজন, যে কেন আপনি চাইছেন যে তার নিয়ে আমি আলোচনা করি, রিজন লিখবেন, তবে আমি সেই স্টকটা পিক করব বা সেই কমেন্টটা আমি পিক করব, এবং সেই কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক আসলে তবেই পিক করব। তাই এখনই যান, কমেন্ট করে দিন আমরা স্টক নিয়ে। এবার চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট কমেন্ট মিস্টার সুকান্ত চন্দ্র লিখেছেন যে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি নিয়ে যদি একটু বলেন খুব উপকৃত হব। অবশ্যই। তো মিস্টার সুকান্ত, আপনার কমেন্ট আজকে আমি নিলাম। আপনার স্টক নিয়ে আমি কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস করবো না রেগুলেটরি পারপাসের জন্য, কিন্তু আপনার স্টকের আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো। কারণ আমি জানি যে টেকনিক্যাল অ্যানালিসিস এখন কম বেশি সকলেই জানে, কিন্তু কোনো স্টককে অ্যাকচুয়ালি ইন রিয়েলিটিতে পারফর্ম করতে গেলে তার ফান্ডামেন্টাল রিজন থাকতে হয়, ফান্ডামেন্টালি দম থাকতে হয়। তাই আজকের ভিডিওতে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে আপনাকে বলবো যে স্টকটার মধ্যে কী সিচুয়েশন এখন চলছে এবং স্টকটার ফান্ডামেন্টাল পারফরমেন্স কেমন রয়েছে। তো চলুন, ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি এটা কি করে? ইনকর্পোরেটেড ইন 1999, ওয়ারি রিনিউয়েবল টেকনোলজিস ইজ দ্য এনগেজ ইন দ্য বিজনেস অফ দ্য জেনারেশন পাওয়ার, রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর ইপিসি বিজনেস করে। মানে আলটিমেটলি এখানে কি হয়, মানে পাওয়ার সেক্টর, পাওয়ার জেনারেশনের যে ডিস্ট্রিবিউশন, প্রকিউরমেন্ট, সমস্ত কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের উপর কাজ করে। মেনলি এরা সোলার এনার্জির উপর কাজ করে। দ্য কোম্পানি ডিলস উইথ দ্য ফ্লোটিং রুফটপ, গ্রাউন্ড মাউন্টেড সোলার সলিউশন। তো এদেরই একটা সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে ওয়ারি এনার্জিস। মানে দুটোই কোম্পানি প্রায় একই লেভেলে, দুজন মিলেমিশে কাজকর্ম করে। তো এটার যদি আমরা কোয়ার্টারলি রেজাল্টে চলে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এই স্টকের মধ্যে যে পারফরমেন্স আপনি দেখছেন, সেটা দেখুন 61 সেলস করেছে, তারপরে 129, তারপর 150, 300, 273, আবার দেখুন 236, আবার দেখুন 500, আবার 300, আবার 400, আবার 600, 700, 800, 1100। এবার দেখুন এখানে যদি আপনি দেখেন যে মাইনাস, এখানে আবার প্লাস, এখানে আবার 24, এখানে 339, মানে পার্সেন্টেজের গ্রোথ দেখুন কীরকম ভোলাটাইল। দেখুন আপনি যদি স্টকের চার্টও দেখেন, চার্টও দেখবেন ভোলাটাইল, এরকম করে বাড়া কমা করেছে। তো চার্টও ভোলাটাইল, আবার স্টকের ফান্ডামেন্টালও খুব ভোলাটাইল। এখানে 20% নেগেটিভে গ্রোথ করলো, এখানে 36% পজিটিভ, এখানে আবার পজিটিভ, এখানে আবার 300% পজিটিভ, 300%, আবার 80%, আবার 200%, আবার 11%। মানে একবার বিশাল পজিটিভ করছে, একবার বিশাল নেগেটিভ করছে, একবার নর্মাল পজিটিভ করছে, এই চলছে। আর আপনি যদি প্রফিটও দেখেন, তাহলে 12 কোটি টাকা, 9 কোটি টাকা, 21 কোটি টাকা, 64, 51, 28, মানে 51 থেকে 28, আবার 54, আবার 53, আবার 94, 86, 94 থেকে কমে গেল 86, আবার 116, 120, 156, এই 3টে কোয়ার্টারে বেড়েছে। আপনি যদি দেখেন যে লাস্ট 3টে কোয়ার্টারে এই স্টকের পারফরমেন্স কিন্তু আবারও গ্রোথ করেছে, মানে লাস্ট বিশেষ করে 2টো কোয়ার্টার বলবো কেন করেছে। যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে এর যে অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে না, এই অপারেটিং প্রফিট মার্জিন খুব ভোলাটাইল। একবার 36, একবার 10, একবার 20, একবার 27, একবার 28। যারা জানেন না অপারেটিং প্রফিট মার্জিন কীভাবে অ্যানালিসিস করতে হয়, ফান্ডামেন্টাল ভিডিওটা অবশ্যই দেখে নিন, তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে আমি যেটা বলছি। তো 28, একবার 17, একবার 14, মানে খুব ভোলাটাইল। কিন্তু দেখুন লাস্ট এই কয়েকটা কোয়ার্টার দেখুন, এই মোটামুটি জুন 2025 থেকে 19, 20, 19, 19, 19, ঠিক আছে। তো তার মানে এই জায়গাটায়, মানে এই লাস্টের 3-4টে কোয়ার্টার বেশ ভালো লেভেলের স্টেবল রয়েছে। আর আপনি যদি স্টকও দেখেন, তাহলে এইখান থেকে মানে এই যে জুন কোয়ার্টারের পর থেকে কিন্তু স্টক ঘুরতে শুরু করে দিয়েছে এবং আপট্রেন্ডের র্যালি দিতে শুরু করে দিয়েছে। এবং এখন যদি দেখেন স্টক তো দারুণ লেভেলে পারফর্মও করছে। কেন? কারণ সেলস দেখুন লাস্ট 3-4টে কোয়ার্টার দেখুন, আপনি দেখুন মার্চের পরে 400, 600, 700, 800, 1100,
মানে সেলস কমেই নেই একটা বারের জন্য। তো আলটিমেটলি আপনি বুঝতে পারছেন তো যে কী লেভেলের এনার্জি সেক্টরের উপর ডিমান্ড রয়েছে। কিন্তু এবার আপনি বলবেন স্টকটা পড়ে গেছিলো কেন? দেখুন কিছুদিন আগে আপনি নিউজ শুনে থাকবেন যে ইউএস কমার্স মিনিস্ট্রি থেকে এই স্টকটার উপরে মানে এই কোম্পানিটার উপরে আলটিমেটলি পেনাল্টি লাগানো হয়েছিল। কত পেনাল্টি? 126% ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছিল। কেন? কারণ আমাদের গভর্নমেন্ট মানে ওদের বক্তব্য ছিল আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট নাকি সাবসিডি দেয় এবং সেই সাবসিডিতে তারা ডাম্প করছে, মানে যেটা চাইনিজ ডাম্পিং সিস্টেম আছে সেটা ইন্ডিয়া নাকি ইউএসের উপর ডাম্প করছে। মানে তাদের যে সোলার প্যানেলগুলো আছে, ইন্ডিয়া তো মানে এদের সোলার প্যানেলগুলো ইউএসএতেও তো বিক্রি হয়, তো তারা অ্যান্টি ডাম্পিং ডিউটি হিসেবে একটা ডিউটি লাগিয়ে দিয়েছিল। তো ওটার জন্য এফেক্ট পড়েছিল স্টকের মধ্যে, স্টক ফলো করেছিল। কিন্তু আলটিমেটলি ওনার ম্যানেজমেন্ট বলে যে আমাদের খুব বেশি এফেক্ট পড়বে না, কারণ আমরা এত বেশি রেগুলেশনের মধ্যে আসি না এবং স্টকটার মধ্যে আপনার র্যালি দেখতে পারেন, পড়ার পরও আবার কিন্তু রিকভার করে যায়। তো এগুলো হচ্ছে স্ট্রং স্টকের লক্ষণ। তো ওভারঅল আমরা যেটা দেখতে পেলাম যে এই মুহূর্তে ফান্ডামেন্টাল ইমপ্রুভড হচ্ছে, যেটা কিন্তু স্টকের জন্য একটা পজিটিভ সাইন বলা যেতে পারে। তো চলে আসে আমাদের নেক্সট কমেন্টে, মিস্টার সুজিত পল লিখেছেন যে এথার এনার্জি। তো চলুন এথার এনার্জি নিয়ে ডিসকাস করা যাক। এথার এনার্জি জানেনই স্কুটার বানায়, তো আলটিমেটলি একদম ট্রিমেন্ডাস র্যালি দিয়েছে। আর আপনি এথার এনার্জি যদি আপনি ফান্ডামেন্টাল দেখেন তাহলে একটা মজার বিষয় আপনি দেখুন সেলস দেখুন, ইয়ার অন ইয়ার সেলস আপনি দেখবেন 500, 300, এখানে একটু কমেছিল জুন 2024-এ, আবার দেখুন 500, 600, 676, 645, 800, 900 সেলস গ্রোথ দেখুন, 29, 79, 40, 54, 50। আর আপনি যদি প্রফিট দেখেন তাহলে দেখুন প্রফিট নেগেটিভে করছে, মানে আলটিমেটলি লস করছে। দেখুন 283 কোটি টাকার লস, তারপর দেখুন লস কমলো 183 কোটি, তারপর দেখুন একটু বাড়লো 197, আবার একটু বাড়লো 198, আবার দেখুন 234 কোটি, আবার দেখুন লস কমলো 178, 154, 85। মানে ফাইনালি তারা কিন্তু ব্রেক ইভেনের কাছাকাছি চলে এসেছে। মানে দেখুন সেলস এদিকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে, আবার দেখুন লসের বেলায় কন্টিনিউয়াসলি কমতে থাকছে। আর ঠিক এর অপোজিট আপনি ওলা দেখুন, ওলা দেখবেন সেলসের বেলায় বাড়ছে না, প্রফিটের বেলায় নেগেটিভ হতে থাকছে। মানে এই কোম্পানি এক কথায় বলতে গেলে প্রথমে বার্ন করেছিল, মানে ক্যাশ বার্ন করেছিল, তার জন্য আপনি এখানে লস দেখতে পাচ্ছেন। কিন্তু আস্তে আস্তে তারা পজিটিভ হতে শুরু করে দিয়েছে, মানে আস্তে আস্তে তারা সেলসের মাধ্যমে বেনিফিট পেতে লেগেছে। আর আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিনও দেখেন, প্রথমত তারা 46% লস করছিল, তারপরে 36%, 24, 22, 26, এভাবে কমতে কমতে এখন তারা লাস্ট কোয়ার্টারে মানে ডিসেম্বর কোয়ার্টারে 8% তারা লস করছে, মানে লস বিশাল পরিমাণ কমিয়ে ফেলেছে, ন্যারো করেছে। আর আপনি যদি এই কোম্পানির ইনভেস্টার প্রেজেন্টেশনে দেখেন যে Q3-তেই তারা 68,000 ইউনিট সেল করে ফেলেছে। তারা বলছে যে আগামী দিনে সেল আরও বাড়তে পারে, হোলসেল আরও বাড়তে পারে, এবং মার্কেট প্রেডিকশন এটাই যে আগামী দিনে টু হুইলার বিজনেস আরও গ্রো করতে পারে। তো যদি টু হুইলার বিজনেস গ্রো করে এই ধরনের এথারের মতো কোম্পানি বা এই ধরনের আপনার ওলার মতো কোম্পানি বেনিফিট পাবে। কিন্তু ওলার মতো কোম্পানি অলরেডি দেখতেই তো পাচ্ছেন নেগেটিভ নিউজ আসছে, নেগেটিভ খবর আসছে, কিন্তু এথার এখানে একটু ভালো ফান্ডামেন্টাল স্টোরি বলছে। তো আশা করছি আমি আমার ভিউ আপনাকে বোঝাতে পারছি। ওভারঅল ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। তো চলুন আমরা নেক্সট কমেন্টে চলে আসি। মিস্টার রাভাল লিখেছেন NMDC, এটা নিচে মিস্টার সুরজ সাহা কমেন্টে করেছেন যে এই শেয়ার নিয়ে একটু বলুন, মানে এনারা দুজনেই জানতে চান। তো চলুন NMDC স্টক নিয়ে একবার কথা বলা যাক। যখন NMDC আপনি জানেন এনগেজ ফর দ্য এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন অফ দ্য ওর, আয়রন ওর, মানে আয়রন প্রোডাক্ট নিয়ে উইথ ডায়মন্ড প্রোডাকশন এসব নিয়ে করে, মেনলি আয়রন ওরের উপরে কাজকর্ম করে এরা। মেনলি আয়রন ওর কোম্পানি 85% আয়রন প্রোডাকশনের মধ্যে হয়। তো NMDC আপনি কোম্পানি যদি দেখেন তাহলে দেখবেন প্রায় মার্চ 2024, মানে আলটিমেটলি এটা র্যালি দিচ্ছিল, মানে আমরা 2022 থেকে 2023 অব্দি কন্টিনিউয়াসলি র্যালি দিয়েছে। কিন্তু মার্চ 2024-এর পর থেকে তার গ্রোথ দেখুন স্লো ডাউন, মানে 45% থেকে গ্রোথ কমে 10% হয়ে যায়, তারপরে 0.36%, তারপরে 22% গ্রোথ হয়েছে। কিন্তু এদিকে প্রফিট দেখুন 1482 কোটি টাকা থেকে প্রফিট কমে গেল 1410, আবার 1900 একটু বাড়লো, আর আবার সেখান থেকে আবার প্রফিট ফল। তো এই যে তিনটে কোয়ার্টার ছিল খুব বেশি ভোলাটাইল ছিল, মার্চের 2024, জুন 2024 আর সেপ্টেম্বর 2024। কিন্তু ডিসেম্বর 2024-এর পর থেকে দেখুন আবার গ্রোথ করতে শুরু করেছে, কখনো 7%, কখনো 20%, এখন 20%, 15%-এর ধারে কাছে গ্রোথ করছে। আর আপনি যদি প্রফিটও দেখেন, প্রফিট 1800, 1400, 1900, 1600, 1700, মানে প্রফিট একই জায়গায় ঘোরাফেরা করছে, কিন্তু সেলস কিন্তু বাড়ছে। তাহলে প্রফিটকে হোল্ড করছে, সেলসকেও কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। আর আপনি যদি দেখেন যে স্টকটা ইউ প্যাটার্নের মতো ঘুরছে, তো আলটিমেটলি খুব সুন্দরভাবে রাউন্ডিং বটম কিন্তু স্টকটা বানাচ্ছে। আর এই রাউন্ডিং প্যাটার্নকে মোটামুটি পজিটিভ প্যাটার্নই বলা হয়। আর ওভারঅল ফান্ডামেন্টালও ইমপ্রুভ হচ্ছে। তাহলে আমরা NMDC-তে কী বুঝলাম, যে একটা টাইম ফল করেছিল যেহেতু নেগেটিভ পারফরমেন্স ছিল। আর আপনি দেখবেন NMDC-তে একটা নিউজও ছিল যে NMDC হ্যাজ দ্য রেস অফ দ্য আয়রন ওর প্রাইসেস। মানে কেন এত বাড়ছে, কারণ রিসেন্টলি 5 এপ্রিল থেকে, মানে 5 এপ্রিল থেকে NMDC আয়রনের প্রাইসও বাড়াচ্ছে। মানে আগে তারা প্রাইসে গেম খেলতে পারছিল না, প্রাইস ওয়ারে সাস্টেন করতে পারছিল না, এখন তারা আবার প্রাইসিং বাড়াতে শুরু করে দিয়েছে। তার জন্য দেখবেন এটা একটু ইমপ্রুভ করছে স্টকটা।
তো একটা টাইম খারাপ সময় ছিল, এখন সময় একটু ইমপ্রুভ হচ্ছে। তো চলে আসবে নেক্সট কমেন্টে। মিস্টার বিশ্বজিৎ মণ্ডল লিখেছেন যে ডেটা প্যাটার্ন শেয়ার নিয়ে রিভিউ প্লিজ। তো চলুন ডেটা প্যাটার্ন শেয়ার নিয়ে কথা বলা যাক। দেখুন ডেটা প্যাটার্ন এটা একটা আপনার ডিফেন্স সেক্টর থেকে একটা স্টক, আর ডিফেন্স সেক্টরই ওভারঅল আমি আমার ভিউ নর্মালি যেটা দিয়েছে, আমার স্টাডি যেটা বলেছে, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস কিন্তু নয়, যে ডিফেন্স সেক্টরে আমি বুলিশ রয়েছে, কিন্তু এই স্টকের ফান্ডামেন্টাল কেমন রয়েছে চলুন একবার ডিসকাস করা যাক। তো ডেটা প্যাটার্নের ওভারঅল একটা মজা দেখুন। ডেটা প্যাটার্ন খুব ভোলাটাইল, 112, 185, 90, 108, 140, 182, 104, 90, আবার কমলো বাড়লো করে 173 গেছে। এখানে আবার সেপ্টেম্বর 300 করেছিল, আবার কমে গেল। আর আপনি যদি দেখেন যে জুন 2024 আর সেপ্টেম্বর 2024 খুব বেশি নেগেটিভ পারফর্ম করেছিল, কেন? এটা সেলস ডাউন হয়েছিল। আর প্রফিটও দেখুন 71 থেকে কমতে কমতে আপনার সেপ্টেম্বর 2024 অব্দি 30-এ চলে এসেছিল, তার জন্য স্টকের মধ্যে ফল দেখেছিলাম আমরা। তারপরে স্টকটা ভোলাটাইল ছিল, এমন না যে ভোলাটাইল নয়। এখানে একটা মজার জিনিস দেখুন, কোয়ার্টার অন কোয়ার্টার সেলস কিন্তু খারাপ করেছে, কিন্তু ইয়ার অন ইয়ার সেলস দেখুন একবার 200% গ্রো করেছে, এখন 47% গ্রোথ। কেন? কারণ এই ডিসেম্বর 2024 কোয়ার্টার থেকে বেটার করেছে। মানে 2024-এ কত করেছিল ডিসেম্বরে? 117, আর 2025-এ কত করলো? 173। তো ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু ভালো পারফর্ম করছে এই স্টকটা। তো ফান্ডামেন্টালি স্ট্রং সাউন্ড দিচ্ছে। আবার যদি আপনি প্রফিট দেখেন, প্রফিটের বেলায় দেখুন 49 থেকে 58 বেড়ে গেল। আর আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, তাহলে 22 থেকে 47 দারুণ পারফর্ম করেছে, দারুণ অপারেটিং প্রফিট মার্জিন কামিয়েছে। তার মানে কি প্রফিট বাড়ছে। আর আপনাকে মনে আছে আমি একটা কথা বলেছিলাম যে আলটিমেটলি কোনো না কোনো জিনিসকে গ্রো করতে হবে, হয় সেলস স্ট্যাগনেন্ট থাক প্রফিট বাড়ুক, তাই প্রফিট স্ট্যাগনেন্ট থাক সেলস বাড়ুক, কিছু তো একটা বাড়তে হবে। তো এই স্টক প্রফিটের দিকে গেম খেলছে, তাই লাস্ট দুটো কোয়ার্টারে স্টক কিন্তু ট্রিমেন্ডাস র্যালিও দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন V7 রিকভারি চলছে স্টকটার মধ্যে। তো আপনি জানেন V7 রিকভারি কতটা বেশি ফ্রুটফুল হয় কোনো একটা স্টকের জন্য। তো ওভারঅল এখন ফান্ডামেন্টালি আস্তে আস্তে পারফরমেন্স বেটার হচ্ছে। আগে যেটা ভোলাটাইল ছিল সেখান থেকে একটু ইমপ্রুভ হতে আমরা দেখতে পাচ্ছি। তো আগামী দিনেও আমাদেরকে রেজাল্টে দেখতে হবে যে এই স্টকটা কেমন পারফর্ম করছে। তো চলুন নেক্সট কমেন্টে চলে আসি। মিস্টার হোয়াটপ্যাড লিখেছেন যে ডিফেন্স নিফটি ক্যাপিটাল ইন্ডেক্স। তো চলুন ডিফেন্স নিয়ে আলোচনা করা যাক, দুটো নিয়ে তো পসিবল হবে না। তো এখন ডিফেন্স নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করি। অনেকেই এর আগের ভিডিওতে ডিফেন্স নিয়ে কমেন্ট করেছিলেন, কারণ আমি বলেছিলাম যে ডিফেন্স নিয়ে যদি চান আপনি ভিডিও, তাহলে কমেন্টে জানান। তো একটু ছোট্টর মধ্যে আলোচনা করছি। ডিফেন্সে নর্মালি একটা ফুল ভিডিও লাগে ডিফেন্স বানাতে গেলে। তো ওভারঅল যদি আমি ডিফেন্সে আলোচনা করি, আমি ডিফেন্সে কেন বুলিশ রয়েছে, কারণ দেখুন প্রথমে চার্ট ডিসকাস করি। দেখুন এই যে চার্টটা আছে, আমি এই চার্টটাকে একটু জুম ইন করে নিই। দেখুন এই যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই চার্টের মধ্যে একটা প্যাটার্ন দেখুন। এখান থেকে ফল হলো, তাই তো? এখানে বাড়লো, এই জায়গাটা হিট করলো, আবার এখানে বাড়ার চেষ্টা করলো, আবার একই রেজিস্ট্যান্সে হিট করলো, আবার বাড়ার চেষ্টা করলো, রেজিস্ট্যান্সে হিট, আবার বাড়ার চেষ্টা করলো, রেজিস্ট্যান্সে হিট করে ব্রেকআউটও দিল, কিন্তু ব্রেকআউট ফেল হয়ে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প চলে এলো, যুদ্ধ লাগিয়ে দিল, ঝামেলা ঝঞ্ঝট করলো, পড়ে গেল। কিন্তু তখনও আমি আপনাদেরকে প্রত্যেকটা সিচুয়েশানে ভিডিও বানিয়ে বলেছিলাম যে এই যেই ফলটা, এটা আলটিমেটলি রিটেলারদের ট্র্যাপ করার জন্য। এই সময় মার্কেটের মধ্যে আমরা র্যালি দেখতে পারি, কারণ ডিফেন্স সেক্টরে আগামী দিনে অপরচুনিটি আসতে পারে। কেন? কারণ আপনি শুনবেন যে ভেনেজুয়েলার উপর অ্যাটাক করেছে, আপনি শুনে থাকবেন যে ইরানের উপর অ্যাটাক করেছে, আপনি শুনে থাকবেন যে কোনো না কোনো দেশের উপর অ্যাটাক চলেই যাচ্ছে, ধমকি দিয়েই যাচ্ছে। তো ডিফেন্সের উপর সবার একটা ভয় আসবে যে আমাদেরকে ডিফেন্সকে স্ট্রং বানাতে হবে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট যদিও ডিফেন্স স্পেন্ডিং বাড়িয়েছিল এবার বাজেটে, কিন্তু তারপরেও কী নিউজ হলো তারপরে, যে ইন্ডিয়া ক্লিয়ার্স দ্য মিলিটারি পারচেস অফ ওয়ার্থ ₹25 বিলিয়ন এয়ারক্রাফট রাশিয়ান S-400। তার মানে কি রাশিয়া থেকে S-400ও নিচ্ছে, এয়ারক্রাফটও নিচ্ছে। তো ডিফেন্সের মধ্যে বুলিশ হলাম। নেক্সট আবার কি নিউজ এলো, যে ইন্ডিয়া অ্যাপ্রুভস ফর রেকর্ড ডিফেন্স প্রকিউরমেন্ট প্যাকেজ অফ 79,000 crore, মানে 79,000 কোটি টাকা খরচা করছে। কিসে খরচা করছে? তারা এয়ার অ্যান্ড মিসাইল সিস্টেমে খরচা করছে, কমব্যাটের উপর খরচা করছে, কামিকাজি ড্রোনসের উপর খরচা করছে, এয়ার টু এয়ার মিসাইলের উপর খরচা করছে, এরিয়াল রিফুয়েলিংয়ের উপর খরচা করছে, অ্যান্টি ড্রোন সিস্টেমের উপর খরচা করছে। মানে আলটিমেটলি আমি আপনাদেরকে দেখবেন বলেছিলাম যে এই যে ইরানের ওয়ারটা ছিল, এই ইরানের ওয়ারে ড্রোন প্রচুর ইউজ করা হয়েছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এরপরে ড্রোনের দিকে প্রকিউরমেন্ট বাড়াবে, ড্রোন সেক্টরের উপর ইনভেস্টমেন্ট বাড়াবে। তো আপনি দেখবেন যে ড্রোন সেক্টরে যেসব স্টকগুলো রয়েছে, যেটা আমি একটু আগেও আলোচনা করলাম, সেই ধরনের স্টকগুলো ড্রোন সেক্টরে যারা কাজকর্ম করছে বা ড্রোন রিলেটেড কাজকর্ম বা এরিয়াল ডিফেন্স নিয়ে কাজকর্ম করছে। তো আপনি জানেন, আশা করছি যে ডিফেন্সে কোন স্টক এরিয়াল ডিফেন্স নিয়ে কাজকর্ম করছে। জাস্ট একটু গুগল সার্চ করুন, যারা এরিয়াল নিয়েও কাজ করছে, আপনার কামিকাজি ড্রোন নিয়েও কাজ করছে, আপনার এয়ারক্রাফটের উপর কাজ করছে, বিভিন্ন পার্টসের ডেলিভারি দিচ্ছে, সেটা কোন কোম্পানি কমেন্টে লিখুন। তো সেই ধরনের কোম্পানি আগামী দিনে বেনিফিট পেতে পারে, আর এখান থেকে ওভারঅল ডিফেন্স সেক্টরের উপর বেনিফিট আসতে পারে। তো তখন বলেছিলাম যে ডিফেন্স ইটিএফে দিয়ে নজর রাখবেন। তো আপনি দেখুন কী হলো এরপরে, দেখুন ডিফেন্সে একদম V-shape রিকভারি দিয়ে দিল। মানে তার বটম থেকে কতটা বাড়লো ডিফেন্স, মানে আপনি যদি একদম নিচ থেকে ধরি, তার প্রায় ডিফেন্স বাড়লো 23% বাড়লো এই কয়েকদিনের মধ্যে, আর তার টপের প্রায় কাছাকাছি রয়েছে। ওভারঅল টপে এসে একটু রিজেকশন পেতে পারে। তো ডিফেন্সে আমি এখনও অবধি বুলিশ রয়েছি, আগামী দিনে ডিফেন্স আমাদের ফিউচার হতে পারে, কারণ যে স্পেন্ডিং গভর্নমেন্টের হয়তো 10-15 বছরে করার কথা
কথা ছিল সেগুলো 2-3 বছরেই এই গভর্নমেন্টই করে ফেলবে ডিফেন্সে। এটা আমার ভিউ, দেখুন এটা আমি আমার ভিউ বলছি, আমি আমার অ্যানালিসিস বলছি, আমি এটা বলছি না যে এটাই হবে। আপনিও নিজের মতো রিসার্চ করুন, নিজের মতো স্টাডি করুন, আমি আমার স্টাডি কেবল আপনার সাথে শেয়ার করছি। তা ডিফেন্সে ওভারঅল আমি ফান্ডামেন্টালি বুলিশ রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করবো, একটা ভিডিও বানাতে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয়। আজকের ভিডিওটা আমি প্রচুর পরিশ্রম করেই বানিয়েছি, আপনাদের জন্য বানিয়েছি, নিউ কোনো ইনফরমেশন নিয়ে বানিয়েছি যেগুলো অন্য কেউ কথা বলে না, সেই সব সেক্টর নিয়ে আমি কথা বলি। এনার্জি নিয়ে আমি কথা বলেছি, এখন র্যালি দেখুন। ডিফেন্স নিয়ে আমি কথা বলেছি, এখন র্যালি দেখুন। তো অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আজকের ভিডিও দেখে ইনভেস্টমেন্টের ডিসিশন নিচ্ছেন, আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টে জেরোজার লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে আপনার কোনো রকম এক্সট্রা চার্জেস লাগে না। তাই আজ থেকে নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন এবং অ্যাকাউন্ট ওপেন করে একদম ফেলে রাখবেন না। মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। বিরিয়ানি তো রোজই খান, কোনো একটা সময় 500 টাকার ইনভেস্টমেন্ট করুন। আমার গোল হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রি করুক, নিজেরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হোক। তাই আজ থেকেই ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন এবং ফাইন্যান্সিয়াল গোল অ্যাচিভ করুন।